তুমি থ্রি ইডিয়টস মুভি তো দেখছো। থ্রি ইডিয়টস মুভিতে আছে না যে টপ রেজাল্ট করার দুইটা উপায়, এক হয় তুমি নিজে ভালো করো, আর দ্বিতীয়টা বলতো কি, অন্যেরটা খারাপ করো। আমার পূর্বে রোল ছিল 10 আর বর্তমানে 1 হয়েছি। আদর্শ একটা টপারের উদাহরণ। সায়েন্স বাদ আমি কোনো সাবজেক্ট কোনোদিন নোট করিনি। বাংলা আমি 1200টা এমসিকিউ পড়ে গেছি 30টার জন্য। আচ্ছা, অর্ধবার্ষিক সময় এরকম হয়েছিল। এখানে দেখলাম আপনাদের যে পরীক্ষার আগে যে পিডিএফ গুলো দিতেন, পিডিএফ গুলোতে মেন জিনিস থাকতো আর কম আকারে থাকতো, যেটা খুব উপকারী। পরীক্ষার আগে প্রেশারটা কমে যেত। পরীক্ষার ফলাফল পাওয়ার পরে প্রথম কাকে জানাইছিস? আমার মাকে। পিছ থেকে আসলে এক আসে নাই, আমার একই ধরে রাখা লাগতো। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার থেকে কিন্তু রক্ষা করাটাই আসলে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমার খুব পছন্দের একটা স্টুডেন্ট শাহরিয়ার। হ্যাঁ, তো আমরা আজকে আসছি ওর সাথে কথা বলতে। ও এবার অষ্টম শ্রেণী থেকে আসলে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং ইনশাল্লাহ সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য আসলে উদ্যত হয়েছে। তো ওর পুরো অষ্টম শ্রেণীর যে জার্নিটা ছিল, কারণ ও কিন্তু অষ্টম শ্রেণীতে একটা সেরা কামব্যাক দিছে, তো ওর পরিচয়টা বলুক, তারপরে আমি বাকিটা বলতেছি আর কি। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার হোসেন। আমি ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতন স্কুল থেকে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। আমার পূর্বে রোল ছিল 10 আর বর্তমানে 1 হয়েছি। তো এটা আসলে একটা বিশাল কামব্যাকের জিনিস। আসলে পূর্বের রোল 10 ছিল, একটা শূন্য কমে গেছে রীতিমতন, এবং একে এসে উত্তীর্ণ হয়েছে। তো এই যাবতীয় যে জার্নিটা আমরা আজকে পুরোটা কভার করার চেষ্টা করবো, এবং যারা জুনিয়ররা আছে তারা আশা করি এই জায়গা থেকে অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে উপকৃত হবে। তো শাহরিয়ার, আমি যদি প্রথমে জিজ্ঞাসা করি, ধর তোর পুরো বছরের পড়াশোনাতে সব থেকে আসলে কঠিন যদি বলি, তাহলে কোন সাবজেক্টটাকে মনে হইতো বা কোনটাকে কঠিন? আমার থেকে বলতে গেলে বাংলা। আচ্ছা, বাংলার আসলে বাংলা প্রথম না বাংলা দ্বিতীয়? বাংলা ফার্স্ট। বাংলা প্রথম। মানে যে গদ্য পদ্য যে জিনিসগুলো, এগুলো আর চ্যাপ্টারস গুলো একটু বেশি থাকতো, তো এইজন্য এটা ওভারলোড মনে হইতো। আর সায়েন্স ম্যাথ এগুলো কি সবকিছু ভালোই লাগছে? হ্যাঁ, সায়েন্স ম্যাথ করতে অনেক ভালো, স্পেশালি বীজগণিত চ্যাপ্টারস গুলো অনেক ভালো লাগতো। আর সায়েন্সের জিনিসগুলোকে আমি বুঝতাম, তো ভালোই লাগতো। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। যাক, ভালো লাগলো শুনে। আসলে ওর কাছে মেইনলি বাংলাটা আসলে ঝামেলা লাগতো। আমি আমার সময় আসলে বাংলা থেকে বোধহয় বিজিএস আর কি বলে যে বায়োলজি, এই দুইটাতে সব থেকে বেশি প্যারা খাইতাম। তোর বিজিএস কেমন লাগে এমনিতে? বিজিএস ভালোই লাগে, বিকজ আমার হিস্টোরি জিনিসগুলো অনেক মনে থাকে। ও তো ওর হিস্ট্রিতে আসলে ইন্টারেস্ট আছে, যাদের ইন্টারেস্ট আছে ওরা আবার বিজিএস এ অবশ্যই ভালো করতে পারে আর কি। আচ্ছা, তো তোর কি কখনো মনে হয়েছে পুরো জার্নিতে যে আসলে আমি পারতেছি না, বা আসলে মানে আমার আরো এফোর্ট দেওয়া দরকার, একটু কমে যাচ্ছে? না, আমার মনে হয় নাই কোনো সময়। আচ্ছা, কারণ আমার সব প্রায় মনে থাকতো, আমার সব জিনিস ফিক্সড থাকতো, মানে আগে থেকে প্ল্যান করে আমি সবকিছু পড়তাম। ও আদর্শ একটা টপারের উদাহরণ। ও সবকিছু প্ল্যান করে হচ্ছে যে কমপ্লিট করে। তো প্ল্যান করে করিস মানে হচ্ছে রুটিন, মানে মোটামুটি ভাবে একটা রুটিনের মতন ভাবে ফিক্স, কোনো লিখিত না, লিখিত না, মৌখিক একটা রুটিন, আসলে মৌখিক সংবিধান। হ্যাঁ, আচ্ছা, তো এই রুটিনটা কখনো ভাঙতো না? প্রায় মাঝে মাঝে ভাঙতো, যখন আমার স্কুল বা কোচিং থাকে অফলাইনে, ওইখান থেকে মনে করেন বেশি প্রেসার খেয়ে গেলে তারপর ভালো লাগে না, মনে চায় না, তখন পড়তে বসতে মন চায় না, তখন একটা ঝামেলা মনে হয়, তখন আসলে রুটিন ভাঙতো। তখন রুটিন তো যখন ধর রুটিনটা ভেঙে যাইতো বলতে কোনো কারণে হোক অথবা নিজের জন্যই হোক, রুটিন তো ভাঙছে, তো নিজের ভিতরে কি খারাপ লাগা কাজ করতো, মানে গিল্ট কাজ করতো? না, আমি মনে করি আমি যা করছি ভালোই হয়েছে। এটা আবার এটার একটা ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। মানে ধরো তুমি যদি চিন্তা করো যা করছি ভালোই করছি, তার মানে তুমি পরবর্তীতে আরো রুটিন ভাঙার জন্য উৎসাহ পাবা। তো যেটা করা আসলে উচিত না। আবার একটা ভালো দিক হচ্ছে, গিল্ট ফিল করার একটা ভালো দিক হইলো যে তুমি যদি গিল্ট ফিল করো, তাহলে কাইন্ড অফ দেখা যাবে যে তোমার কাছে যতটুকু সময় বাকি আছে, ততটুকু সময় আবার তুমি চাইলে পড়াশোনা করতে চাচ্ছ বা বেশি পড়তে চাচ্ছ এরকম। এখন তাহলে ও কিরকম ভাবে করতো সেটা আর কি শুনে নি। তাহলে তুই ধর যে রুটিন ভেঙে গেছে বা ভাঙছে, তো অংশটুকুর পড়াতো, তাহলে গ্যাপ পড়ছে, ওটুকুকে কিভাবে কভার আপ করতো? ওগুলোকে আমি শর্ট ভাবে পড়ার ট্রাই করতাম, পড়ার চেষ্টা। যেমন আমি এত বিস্তারিত ভাবে পড়তাম না, মানে এগুলো সারসংক্ষেপে ভাবে মনে রাখার ট্রাই করতাম। আচ্ছা, এটা একটা ভালো টেকনিক আর কি। তাতে দুইটাই হইলো আমার, মানে পড়াটাও গ্যাপ থাকলো না, আবার মোটামুটি ভাবে কমপ্লিটটাও হয়ে গেল আর কি। আচ্ছা, ওকে, যাই হোক, তাহলে ভালো লাগলো শুনে আর কি। তারপরে তোর মেইনলি কনফিডেন্সটা কখন গ্রো করা শুরু করছে, বৃত্তি পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার জন্যই? আমার পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে কনফিডেন্সটা মানে গ্রো হওয়া শুরু করছি। আচ্ছা, কারণ যেহেতু তুই কমপ্লিটলি আর কি পড়াশোনার ভিতরে ছিলি, পড়াশোনা করছিস এরকম, আমার মনে থাকতাম না আমি সারা বছর তো এগুলো পড়ছি, আমার তো আবার এক্সট্রা আবার লাগতেছে না। এই সেম জিনিসগুলোকে আমি যদি আবার মানে সেম জিনিসগুলো পড়ে যেতে পারলে পাস করতে পারবো।
আচ্ছা শাহরিয়ার, আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুই কি নোট করে পড়তি ভাই নাকি আমি খালি নোট করতাম সায়েন্সটা। সায়েন্সটা সায়েন্স বাদে আমি কোনো সাবজেক্ট কোনোদিন নোট করিনি। কোনোদিন নোট করিস নাই? আমি পারলে বইটাই পড়ি, বইয়ের ভিতর দাগায় রাখি, আর না হয় গাইড থাকে, গাইড গুলো আমি পড়ি। গাইডে সৃজনশীল পড়লে মানে চ্যাপ্টার ধারণা পাওয়া যায়, আর মানে পরীক্ষার জন্য মানে উপকারী হয়। উপকারী হয়। আচ্ছা, তো বৃত্তি পরীক্ষাতে মানে বৃত্তি পরীক্ষার আগে আমাদের শিওরি স্কলারশিপ প্রোগ্রামে আসলে তুই কখন যুক্ত হয়েছিলি? বৃত্তি পরীক্ষা আমি ফাইনাল এক্সামের আগে যোগ হয়েছি, মেবি 20 নভেম্বর আগে। ফাইনাল এক্সামের আগেই আমাদের শিওরি স্কলারশিপ প্রোগ্রামে যুক্ত হয়েছিলি। তো তোর ফাইনাল এক্সাম প্লাস হচ্ছে বৃত্তি পরীক্ষাতে, হ্যাঁ, আগেরটা ইনফিনিটি স্কুল তোর কি রকম ভাবে আর কি আসলে উপকারে আসছে বলে মনে হয়? ওখানে বলতে যে আমার আমার গাইড বইগুলোতে মানে গাদা গাদা এক প্রকার দেয়া থাকতো, এমসিকিউ 100 200 300 এরকম। এমন হয়েছে বাংলা আমি 1200টা এমসিকিউ পড়ে গেছি 30টার জন্য। আচ্ছা, অর্ধবার্ষিক সময় এরকম হয়েছিল। এখানে দেখলাম আপনাদের যে পরীক্ষার আগে যে পিডিএফ গুলো দিতেন, পিডিএফ গুলোতে মেন মেন এমসিকিউ মানে মেন জিনিস থাকতো, আর কম আকারে থাকতো, যেটা খুব উপকারী, কারণ পরীক্ষার আগে প্রেশারটা কমে যেত। হ্যাঁ, পরীক্ষার আগে প্রেশার কমে যাওয়াটা আসলে অনেকটা জরুরি। যদি মানে প্রেশার বলতে একেবারে ভয় পাচ্ছি না এরকম যেন না হয়, মানে কিন্তু অন্তত যেন আমার যেন কমপ্লিট হয়েছে এই জিনিসটা যদি বুঝতে পারি, তাহলে সেটা আসলে খুব জরুরি। আবার বেশি পড়লেও অনেক জিনিসই গোলায় যায়। তো সেটার জন্য কম্প্যাক্ট রিভিশনটা যেন কমপ্লিট হয়, প্রিপারেশনটা যেন কম্প্যাক্ট হয়, এই ক্ষেত্রে হেল্প করছে। আচ্ছা, তুই তো আমাদের লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস দুইটাই কম বেশ করছিস, হ্যাঁ, তো তোর কাছে কোনটা মনে হয় আসলে যে কোনটা বেটার? আমি রেকর্ডেড ক্লাসগুলোই প্রেফার করি, বিকজ রেকর্ডেড ক্লাসগুলো থাকে কি সবকিছু আগে থেকেই গুছানো আঁকানো থাকে, গোছানো। লাইভ ক্লাসগুলোতে অনেক সময় লাইভ চ্যাটস পড়া লাগে, অনেকে স্প্যাম করে। এই স্প্যাম তো করবে, এই আল্লাহর বান্দা কিছু থাকে। হ্যাঁ, আমি নিজেও করছি অনেকবার। আচ্ছা, এটা খালি থাকুক, ঠিক আছে? ক্যামেরা অফ হওয়ার পরে মারামারি হবে একটা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, বন্ড স্প্যাম করে। কি স্প্যাম করছিলি তুই শুনি? আমি স্প্যাম করছিলাম, থাকবে এটা না বলি। ঠিক আছে, আচ্ছা পার্সোনালি বলিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। ওকে, তো এই যে স্প্যাম করে মানে ওর মতোই ভন্ডগুলা, এই যে আমি দেখো আমি একটা জিনিস বলি তোমাদেরকে, ক্লিয়ার করি। ওর রোল কত? 1 হইছে। ও 10 ছিল, 10 যে খুব খারাপ ছিল এমন তো না, 10 থেকেও 1 হইছে। মানে তোমাকে যে ধরো একটা ফ্রি ক্লাসের ভিতরে পড়তে বাহা দিচ্ছে, হ্যাঁ, তুমি 3 ইডিয়টস মুভি তো দেখছো। 3 ইডিয়টস মুভিতে আসে না যে টপ রেজাল্ট করার দুইটাই উপায়, এক হয় তুমি নিজে ভালো করো, আর দ্বিতীয়টা বলতো কি, অন্যেরটা খারাপ করো। ও কোন প্রকৃতির জানো তো, যে অন্যেরটা খারাপ করো, মানে ধরো লাইভে স্যার তোমার পড়ানোর চেষ্টা করতেছে, ও এসে ওখানে স্প্যাম করতেছে। কেন? কারণ ওটা ওর পড়া আছে, ও এটা পারে মোটামুটি ভাবে, হ্যাঁ, ওর এটা নিয়ে চিন্তা নাই, বা ও পরবর্তীতে রেকর্ডটা দেখে নিবে। আর ও এসে নিজে অন্য কেউ যেন ডিস্টার্ব হয় সেজন্য ও স্প্যাম। দেখো, আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা এই পরের অংশটা আর কি নিব। আচ্ছা, তো এটার জন্য মেইনলি রেকর্ডের যে প্রোগ্রামটা বা রেকর্ডের যে অংশগুলা, সেটা আর কি বেটার, যে সবটাই আছে, এবং আমি আমার নিজের আগ্রহ থেকে কাইন্ড অফ পড়তে বসছি, নিজের আগ্রহ থেকে পড়ি, এবং আমি স্পেসিফিক যতটুকু দরকার ততটুকু পড়ে ফেলতে পারলাম। এই দিক থেকে আসলে বেটার। আচ্ছা, যাই হোক, তো তুই যে ফলাফল পাইলি, হ্যাঁ, ফলাফলটা কখন পাইছিস? এই বার্ষিকের? আমার বার্ষিকের ফলাফল পাইছি আমি যখন আমার বৃত্তি পরীক্ষা চলছে, ম্যাথ এক্সাম দিয়ে এসে আমি বার্ষিকের ফলাফল পাইছিস, তখনই রেজাল্ট আউট হইছে? তখন রেজাল্ট হয়েছে, পরীক্ষা চলাকালীনই। মাশাআল্লাহ। তো পরীক্ষার ফলাফল পাওয়ার পরে প্রথম কাকে জানাইছিস? আমার মাকে। আমার মার সাথে তারপর বাসায় গিয়ে আব্বু ছিল, আব্বুকে জানাইছিস? পরে আস্তে আস্তে সবাই জেনেছে আর কি। তো মানে আন্টির রিয়াকশন কেমন ছিল? আমার আম্মু অনেক খুশি হয়েছে, বিকজ আমি বলি, যেহেতু ক্যামেরার সামনে বলি, আমি আম্মুর সাথে বেট লাগাইছিলাম যে আমি এবার বার্ষিক পরীক্ষায় 1 হয়েই ছাড়বো, আর আমি ওটা পূর্ণ করতে পারছি। বেট থেকে বেশি একটা ভালো, আন্টি খুশি হয়েছে, আমিও খুশি হয়েছিস আর কি। তো এই বেটের কি কোনো ছিল নাকি, মানে গিভ এন্ড টেক ছিল নাকি? আরে বল, সমস্যা নাই, ছিল খালি খাওয়া ভালো খাবার। যাই হোক, আমার হচ্ছে যে এই জীবনে মনে নাই, কারণ আমার হচ্ছে যে মানে পিচ থেকে আসলে 1 আসে নাই, আমার একই ধরে রাখা লাগতো। হ্যাঁ, তো ওই টার্গেট ছিল, ধর যেমন হচ্ছে এখন তোর টার্গেট থাকবে অ্যাটলিস্ট 9 এর পুরো 9 10 এই জুড়ে যেন হচ্ছে যে আসলে স্বাধীনতা যেটা অর্জন করছিস সেটা যেন রক্ষা করা যায়। সেটা কারণে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করার থেকে কিন্তু রক্ষা করাটাই আসলে। আচ্ছা, যাই হোক, তো ধর যারা বৃত্তি প্রস্তুতি নিবে পরবর্তীতে, মানে তোর যারা ফেলো আসলে, হ্যাঁ, বৃত্তি প্রস্তুতি নিবে, ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা এবারও আর কি হবে 26 সালে, তো যারা বৃত্তি প্রস্তুতি নিবে তাদের জন্য যদি তুই 2টা সাজেশন দিস। আমি আগেই বলদি, আমি 5ও বৃত্তি দিয়েছি, 8ও বৃত্তি দিয়েছি। আমার প্রত্যেক বেলায় 5-এ যে যখন আমার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, বৃত্তি পরীক্ষা 2 মাস আগে জানতে পারছি, আমি ঠিক মতো প্রিপারেশন নিতে পারি নাই।
এইটাও সেম 2 মাস আগে জানাইছে যে বৃত্তি পরীক্ষা হবে, পরীক্ষা হবে। এবারও প্রিপারেশন নিতে নেয়। এখন অনেকের সুযোগ আছে এখনো প্রথম বছর থেকে এই যেন ভালো মতো পড়তে পারে, প্রথম থেকে শুরু প্রথম থেকে একদম ওইভাবে গোছায় গোছায় পড়তে হবে যেন বৃত্তিতে আমি ভালো একটা ভালো একটা ফল পেতে পারি। মানে গুছিয়ে যদি শুরু থেকেই পড়ে তাহলে ওর মেন বই কাইন্ড অফ এনাফ বৃত্তি পরীক্ষার জন্য, হ্যাঁ, তাই main বই না enough। নাকি? এনাফ হয়ে যায়, মানে এমন ভাবে পড়বে যেন আমার এটা বৃত্তি পরীক্ষা আগ পর্যন্ত মনে থাকে, যেন বৃত্তি পরীক্ষার সামনে গিয়ে বেশি প্রেসার না খাওয়া লাগে। প্রেশার না খাওয়া লাগে, মানে তুই তোর বৃত্তি পরীক্ষার সামনে একটু প্রেশারাইজড হয়েছিলি, আগে যা পড়ছিলি সেগুলো ভুলে গেছিলি। আগে বুঝলে আমি যেরকম অর্ধবার্ষিকের আগে সব ভুলে গেছি, পরে যে আমার মনে পড়ছে আহা এই দুটো এগুলো পড়া তো পড়া লাগবে। লাগবে আসলে সবকিছু। আচ্ছা, আর আর কোনো সাজেশন? সাজেশন হচ্ছে লেজিনেস করা। অনেকে থাকে বার্ষিক পরীক্ষার পর আরে বৃত্তি পরীক্ষা কি হইব, যা খেলে আসি বাড়ি থেকে, আচ্ছা, এইগুলোর দরকার নেই। হ্যাঁ এগুলো না, তুমি হচ্ছে যে একটু হার্ড ওয়ার্কার হও, একটু হার্ড কারণ ওয়ার্ক করো। আসি তো 10 দিন, হ্যাঁ, মানে 10-12 দিন সময় থাকবো এক্সট্রা একটু- বার্ষিক থেকে বৃত্তির ভিতরে। হ্যাঁ, সময় থাকবে, এই কয়দিন একটু কষ্ট করো। এই কয়দিন একটু কষ্ট করলে ইনশাল্লাহ তুমি একটা ভালো প্রস্তুতি আসলে নিতে পারবা। তো যাই হোক, শাহরিয়ার সাথে অনেক আলাপ আলোচনা হলো আসলে। ওর কামব্যাক দেওয়ার যে গল্প সেটাও আশা করি শেয়ার করলো, কিরকম ভাবে কোন স্ট্র্যাটেজিতে আসলে প্রিপারেশন নিয়ে সে পড়াশোনা করছে। আমি ওর সাথে যতটুকু কথা বলে মেইনলি বুঝছি একটা খুব বড় ফ্যাক্টর ওর ভিতরে কাজ করছে, সেটা হচ্ছে যে ও অল্প পড়লেও যতটুকু পড়তো নিজের ইচ্ছা থেকে পড়তো, যতটুকু পড়তো নিজের আগ্রহ থেকে পড়তো। তো এই জিনিসটা অনেক জরুরি আসলে। তারপর আমাদের অনেক গার্জেনই হচ্ছে অনেক সময় ধর জোর করেও পড়াতে পারে বা বলতে পারে যে না তোমাকে এখনই পড়তে হবে, তুমি 10 ঘন্টা 12 ঘন্টা এতক্ষণ ধরে পড়ো এমন। হ্যাঁ, হ্যাঁ। আসলে এটা যতটা না ইফেক্টিভ হয়, এর থেকে তুমি যদি নিজ থেকে পড়ো, যতটুকু পড়ো, শুধু যদি পড়ো, ধরো ও গেমও খেলে, গেম খেলিস কয়টা এখন? এখন বর্তমানে 3-4টা একসাথে running। 3-4টা একসাথে হচ্ছে যে গেম খেলে। এখন যেহেতু ছুটি পাইছে দ্যাটস ওয়াই খেলছে নিশ্চয়ই। এটা ধরো ওই যে যখন বৃত্তির একেবারে টাই টাই সময়গুলো ছিল, বার্ষিকের টাই টাই সময় ছিল, তখন আবার নিজেকে কন্ট্রোল করে বা মেনটেন করে ওইরকম সময় আর কি ভাগ করে এই কাজগুলোকে করতো। মানে ওই সময় ধরো এরকম ভাবে গেমের আসলে বিষয়টা ছিল না। এখন সময় পাইছে, এখন একটু বা ও সে মানে বিনোদনের জন্য এনজয় করতেছে, এটা ঠিক আছে। বাট ওই তো সময়টা সময়ে ধরো তুমি পড়তেছো, মানে তুমি চিন্তা করো যে তুমি সকাল সন্ধ্যা 6টার দিকে পড়তে বসলে 12টা পর্যন্ত পড়তেছো। এখন 12টা পর্যন্ত পড়তেছো, তার ভিতরে ফোনেও গেম চলতেছে, পিসিতেও গেম চলতেছে, মানে সবই চলতেছে। এটা তো আসলে পড়ার ভিতরকার অংশ হইলো না। না, ইভেন এরকম না। পড়ার ভিতরে এরকম পড়া আসলে লস কাইন্ড অফ। হ্যাঁ, কারণ তোমার নিজের প্রতি আত্মস্থ হয়ে বোঝায় যে তুমি অনেক বেশি পড়তেছো, বাট আসলে তুমি পড়ো নাই, এমন বিষয়টা লাগবে। তো এর থেকে বেটার তুমি 6টা থেকেই পড়তে বসলা, তুমি যদি 9টা থেকে পড়ে 1 ঘন্টা 2 ঘন্টা এক্সট্রা গেমও খেলো, যদি খেলো, মানে যদি এটা কোনো ইস্যু না হয়, তাহলে বরঞ্চ ওটাই বোধহয় অ্যাকসেপ্ট করতে পারো যে যতক্ষণ পড়তেছো অন্তত ততক্ষণ আর কি পড়াশোনার ভিতরেই থাকো। তাহলে আশা করা যায় যে লিস্ট এরকম ধোকা ফাঁকির ভিতরে তুমি নিজেও থাকবা, তুমিও ভালো মতন পড়াশোনা করে ভালো মতন প্রস্তুতি নিয়ে ভালো একটা ইনপুট দিয়ে আসতে পারবা পরীক্ষার ভিতরে। এবং শাহরিয়ার অবশ্যই আমরা বৃত্তির জন্য ইনশাল্লাহ একটা আশা রাখতেই পারি, এবং বৃত্তির পরেও দেখা গেল যে তোকে আবার ইনভাইট করা লাগছে যে আয়, এসে নিজের মানে সুদর্শন চেহারাটা একটু দেখায় যা যে ভাই আবার চলে আসছি। এবং এরপরের বার আসলে অবশ্যই তো মিষ্টি নিয়েই আসবি, নাকি বল? হ্যাঁ, এমনি আসবি নাকি মিষ্টি নিয়ে আসবি? মিষ্টি আপনার নামে খাবেন। মানে আমি মিষ্টি তোর নামে কিনে খাওয়াবো, এটা বলছিস? হ্যাঁ, এটাই। দেখছো কি বলবো আর আর কি। যাই হোক, ঠিক আছে, ওকে, অনেক অনেক ধন্যবাদ। না, ও বলছে আলাদা করে যে মিষ্টি দিবে, ঠিক আছে, ওকে ওকে শাহরিয়ার, ঠিক আছে। ক্যামেরাতে বললে বোধহয় অনেককে দেওয়া লাগবে, তো ওই জন্য বলতে যাচ্ছে না। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে আমরা এ পর্যন্ত শেষ করি। আশা করি এই জার্নি থেকে যা কিছু তুমি শুনলা তা বোধহয় তোমার পড়াশোনার লাইফেও আসলে অনেক বেশি হেল্পফুল হবে। সব অনেক ভালো থাকো, আমাদের সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।